সময়টা ঠিক রাত 7টা থেকে 9টার মাঝে। ঠিক যখন সন্ধ্যে 7টা সেই সময় যখন গতকাল অর্থাৎ বুধবার আমি শো করছি শব্দের কাটাকাটি ট্রেড টিভি বাংলা পর্দায় আপনারা দেখছিলেন, ঠিক সেই সময় হঠাৎ করে পাকিস্তানের পক্ষ থেকে ভারতের কিছু সাধারণ নাগরিকদের ওপর অ্যাটাক করা হয় এবং সেখানে কোনো রকম সেনা জওয়ান ছিলেন না। তারা জানতেন, পাকিস্তান জানতেন যে সেনা জওয়ানদের ওপর যদি সত্যি তারা আক্রমণ করে তাহলে সেই আক্রমণের কোনো দিশা থাকবে না, অর্থাৎ জওয়ানদের ওপর আক্রমণ করার কোনো জায়গা তাদের নেই। তাই নর্মাল সিভিলিয়ানদের তারা আক্রমণ করলেন। তার ঠিক পরেই আমি যখন এই শো শেষ করে ক্রমশ প্রোডাকশন টিমের দিকে যাচ্ছি তখন আমার কাছে আরও একটা খবর আসে। তা হলো 9টার সময় আবারও ভারতের পক্ষ থেকে কিছু একটা করা হয়েছে, বড় সড়ো কিছু একটা করা হয়েছে। কি সেই করা হয়েছে? তা হলো একটা সাইরেন বাজলো শিয়ালকোটে, পাকিস্তানের বুকে হঠাৎ করে সাইরেন বাজতে শুরু করলো। আর তারপরে হঠাৎ করেই আমাদের কাছে খবর চলে এলো যে ভারত আবারও অপারেশন সিন্দুর 2.0 চালিয়েছে, শিয়ালকোট ধ্বংস হয়ে গিয়েছে। সেখানে ভারত তার শক্তি প্রদর্শন করেছে, পাকিস্তানের বুকে পাকিস্তানের শিরদাঁড়ায় মাজায় গিয়ে বারংবার করে আঘাত করছে ভারতবর্ষ। কিন্তু না, পাকিস্তান এখনও পর্যন্ত হয়তো ভাবছে মাথা তো অনেক দিন আগেই চলে গিয়েছে, কোমর বা মাজা এবার ভারতবর্ষ ভাঙছে, এবার যদি কিছু অংশ খণ্ডিত অংশ তাদের কাছে থাকে তাহলে তারা হয়তো আবারও নতুন করে রক্ত বীজের মতো নিজেদের সঞ্চার করবে। কিন্তু তা হয় না, তার কারণ ভারত এবার পাকিস্তানকে যেভাবে জবাব দিতে শুরু করেছে সে জবাব সত্যি ইতিহাস হয়ে থাকবে। কেন বলছি? তার কারণ হাতে হাতে উভয় দিকে মারছে ভারত। ইতিমধ্যে দাঁড়িয়ে যে বিগেস্ট আপডেটগুলো রয়েছে তা একটু আপনাদের সংক্ষেপে বলে রাখি। তা হলো 15 জায়গায় পাকিস্তানের পক্ষ থেকে হামলা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু না, ভারত ডিফিউজ করেছে। 15 জায়গায় একটি জায়গাতেও কোনো রকমভাবে ক্ষতবিক্ষত করতে পারেনি পাকিস্তান। মূলত যে ছবিগুলো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, যে নামগুলো পাকিস্তানের টার্গেটে উত্তর পশ্চিম ভারতের সামরিক ঘাঁটি, সেই নামগুলো আপনারা পরপর দেখতে পাচ্ছেন। এবার আপনাদের সামনে এটি ম্যাপ রাখবো, যেখানে ঠিক কোন কোন জায়গায় হামলা করবার চেষ্টা করা হয়েছে ম্যাপের থ্রুতে আপনাদের সামনে রাখছি। একবার দেখুন। ভারতের 15 শহরে পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলার যোজনা। এমসারকে একবার বলবো লোয়ার থর সরিয়ে দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে শ্রীনগর, জম্মু, অমৃতসর, জলন্ধর এবং তার সঙ্গে সঙ্গে ভাটিন্ডা, আধমপুর, ফালোদি, উত্তরলাই, ভুজ, নাল, অবন্তিপোরা, পাঠানকোট, কাপুরথালা, লুধিয়ানা, চণ্ডীগড়, এই প্রত্যেকটি জায়গাতে হামলা করার ছক কষেছিল পাকিস্তান। কিন্তু না, ভারত নস্যাৎ করে দিয়েছে সেই পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলার যোজনা। অর্থাৎ এক কথায় ভারত আবারও তাবাড়তোড় জবাব দিয়েছে। ইতিমধ্যে দাঁড়িয়ে থেকে আপনারা নিশ্চয়ই শুনেছেন বিক্রম মিস্ত্রি বিদেশ সচিব, তিনি কিছুক্ষণ আগেই প্রেস কনফারেন্স করেছেন, সাংবাদিক বৈঠক করেছেন এবং সেখানে সরাসরি তিনি মন্তব্য করেছেন যে পাকিস্তান অর্থাৎ লস্কর-ই তৈবার, সেই লস্কর-ই তৈবার থেকে শুরু করে টিআরএফ প্রত্যেকটি ক্ষেত্রে পাকিস্তানের যে যোগসূত্র এবং তারা যে ক্রমাগত জঙ্গিদের পোষেন, ঠিক সে জায়গায় তারা প্রমাণ করে দিচ্ছে বারংবার। যখন আমরা দেখলাম গতকাল সরাসরি যখন রাত 1:05 থেকে 1:30 ঠিক সেই সময়কালীন অবস্থাতে 25 মিনিটে যখন ভারত বদলা নিচ্ছে, এয়ার স্ট্রাইক করছে, গ্রাউন্ড স্ট্রাইক করছে, তখন সেখানে প্রায় 9টি ঘাঁটি ধূলিসাৎ করে দেয় ভারতবর্ষ। আমাদের দেশ, আমাদের গর্বের দেশ, ধূলিসাৎ করে দেয় সেই সব জঙ্গি ঘাঁটি। কিন্তু অদ্ভুতভাবে পরের দিন সকালবেলা আমরা একটি ছবি দেখতে পাই, তা হলো পাকিস্তানের পতাকা দেওয়া কফিনে, অর্থাৎ সেই সব জঙ্গিদের ওপরে পাকিস্তানের পতাকা দেওয়া, অর্থাৎ জঙ্গিদেরকেও পাকিস্তান তাদের সিভিলিয়ানস বলে মনে করেন, তাদের নাগরিক বলে মনে করেন। বুঝতে পারছেন সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা, জঙ্গিদের কফিন পাকিস্তানের পতাকায় মোড়ানো ছিল। এরপরও আপনারা বলবেন পাকিস্তান যে আপনারা জঙ্গি পোষেন না, এরপরেও আপনারা বলবেন না পাকিস্তান জঙ্গি পোষে না, শুধু একটু মাঝে মাঝে ইঙ্গিত দেয়, ইশারা দেয়। আর ঠিক সেজন্যই তো পাকিস্তানের আজকের এই অবস্থা। আমরা কি বলতে পারি এই পর্যায় থেকে পাকিস্তান ক্রমাগত যেভাবে জঙ্গিদের ধারণ করছেন, পোষণ করছেন, বিভিন্ন দেশে জঙ্গি আক্রমণ করানোর চেষ্টা করছেন, বিশেষ করে
ভারতের সঙ্গে তাদের কি শত্রুতা আমরা বুঝে উঠতে পারি না। বারংবার যে ভারত শান্তির বার্তা দেয় সেই ভারতে তারা ক্রমাগত আক্রমণ করার চেষ্টা করে এবং প্রতিবার সপাটে চড় খায়, তারপরে আবারও ফিরে গিয়ে নতুন করে আবার প্ল্যান করে, আবার চেষ্টা করে, কিন্তু আবারও চড় খায়। তারপরেও তাদের মাজা ভেঙে যাওয়ার পরেও তারা চেষ্টা ক্রমাগত চালিয়ে যায় এবং ঠিক সে জায়গা থেকে পাকিস্তানের পতাকা মোড়ানো এই কফিন প্রমাণ করে দেয় যে পাকিস্তানের নামটা হয়তো এবার সময় এসছে বদলে ফেলার, বলার সময় এসছে পাকিস্তান নয়। ঠিক ভারতের মতো গর্ব যে দেশে তৈরি হয়, যে দেশ সবার গর্ব, সেই সব মানুষ, সাধারণ ভারতীয় নাগরিকরা আজ বলতে শুরু করেছে পাকিস্তানের পার্শ্ববর্তী ওই দেশটির নাম না পাকিস্তান না রেখে জঙ্গিস্তান করে দেওয়া উচিত। হ্যাঁ, এমনটাই বলছেন। গতকাল যেভাবে পাকিস্তানের পক্ষ থেকে আবারও সিভিলিয়ানদের ওপর, ভারতীয় নাগরিকদের ওপর কাশ্মীরে যেভাবে অযাচিতই আক্রমণ করার চেষ্টা চলেছে সেই ছবিটা একবার আপনাদের সামনে রাখছি। দেখুন, জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার পাকিস্তানের গোলাবর্ষণে আমাদের 12 জন নিহত, আহত হয়েছে 57 জন। এটা সত্যি অত্যন্ত দুঃখজনক যে বারংবার পাকিস্তান কাপুরুষতার প্রমাণ দিচ্ছে, নপুংসকতার প্রমাণ দিচ্ছে। জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় বারংবার সিজফায়ার রুল তারা মানছেন না। জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের গোলাবর্ষণে 12 জন নিহত, আহত 57। ইসারকে বলবো আমাকে নিয়ে আসার জন্য। এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবিগুলো ব্যাক টু ব্যাক আপনাদের সামনে রাখলাম, এই ছবি দেখার পরেও আপনারা বলবেন পাকিস্তানকে আর পাকিস্তান রাখা উচিত না, তাদের ইতিমধ্যেই নাম পরিবর্তন করে দেওয়া উচিত। অন্তত নামটা যদি সঠিক থাকে, জঙ্গিস্তান বলে নিজেদেরকে যদি আখ্যা দেওয়া যায়, তাহলে তারা অন্তত আর বলতে পারবেন না যে হ্যাঁ, মুখ বন্ধ করে বা নাক বন্ধ করে, কান বন্ধ করে, চোখ বন্ধ করে বলতে পারবে না যে না, আমরা জঙ্গি পুষি না। যখন সম্পূর্ণভাবে চাপ পড়ে তখন গিয়ে তারা স্বীকার করতে বাধ্য হন যে হ্যাঁ, আমরা জঙ্গি পুষছি। তাও আবার এটি এক্সপ্লেনেশন রাখেন, ব্যাখ্যা রাখেন। তারা বলেন এর জন্য আমেরিকা দায়ী, এর জন্য সোভিয়েত ইউনিয়ন দায়ী, এর জন্য ভারতবর্ষ দায়ী। আপনাদের এই সব কিছুর জন্য দায়ী আপনারা নিজেরা, তার কারণ আপনারা বিনিয়োগ নিয়ে রেখেছেন কিন্তু বিনিয়োগের টাকা মেটাতে পারেন না। এতটাই কাঙাল, এতটাই দুরবস্থা আপনাদের হয়ে রয়েছে, তারপরেও আপনারা জঙ্গিদের এই প্রলোভন বারংবার দেখিয়ে আসছেন। শুধুমাত্র ধর্মের আঙ্গিকে, ভারতের মতো ধর্মনিরপেক্ষ দেশে বারংবার ধর্মের আঙ্গিকে ভাগাভাগি করার চেষ্টা করছে না। এখন তো পাকিস্তানি নিজেদেরকে ধরে রাখতে পারছে না। ইতিমধ্যেই আপনাদের সামনে আরও একটি বিগেস্ট আপডেট রাখবো শব্দের কাটাকাটিতে, তা হলো বালুচিস্তান থেকে এখন পাকিস্তানের পতাকা উঠিয়ে দেওয়া হয়েছে। বালুচিস্তান এখন নিজস্ব পতাকা তুলে ফেলেছে, অর্থাৎ পাকিস্তান, যে পাকিস্তান 1971 সালে ইন্দিরা গান্ধী কার্যত দুটো খণ্ডে ভাগ করে দেয়, সেই পাকিস্তান আজ 2025 সালে দাঁড়িয়ে নিজেরাই আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে পাকিস্তান নিজেদেরকে ধরে রাখবে কি করে? তারপরে তো অন্য দেশের সঙ্গে আক্রমণ কিংবা লড়াই করার প্রশ্ন আসবে। পাকিস্তানের ভেতরেই এখন গৃহযুদ্ধ। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এখন ঠিক আপনারা শব্দের কাটাকাটি অনুষ্ঠান দেখছেন শব্দের তীরে, যেখানে জব্দ হয় ইস্যু। আর ঠিক এখান থেকেই সরাসরি প্যানেল ডিসকাশনে আসবো। যারা যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছে তাদের সঙ্গে পরিচয় পর্ব সারবো। রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় জয়দেব ঘর, রাজনৈতিক বিশ্লেষক। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় আলী হোসেন, বিজেপির পক্ষ থেকে। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় ইন্দ্রজিৎ মুখার্জি, তৃণমূল সমর্থক। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় রতন বালা, কংগ্রেস সমর্থক। আপনাদের চারজনকেই স্বাগত ট্রাইব টিভি বাংলা শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। আজ সরাসরি আমার প্রথম প্রশ্নটাই যাবে আলীবাবুর কাছে। আলীবাবু, আজ সরাসরি বিদেশ সচিব তিনি প্রেস কনফারেন্স করলেন এবং এক প্রকার পাকিস্তান নিয়ে যত সমস্যা তৈরি হয়ে আছে অন্তত ভারতের বুকে, সে জায়গায় সরাসরি পাকিস্তানকে জঙ্গিস্তান বলা যেতে পারে কি? বিদেশ সচিব যেভাবে এক্সপ্লেন করলেন, তারপরে পাকিস্তানের নামটা কি এবার একটু বদলে ফেলার সময় চলে এসছে না আলীবাবু? মিস্ত্রি সাহেব তার পরিষ্কার করে ওনার বক্তব্য রেখেছেন এবং ভারতবর্ষের বর্তমান অবস্থা সম্পর্কে তিনি ব্যাখ্যা করেছেন এবং একইভাবে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী মাননীয় রাজনাথ সিং মহাশয় তিনিও তার বক্তব্য রেখেছেন। আজকে যে সর্বদলীয় বৈঠক ছিল সেই বৈঠকে আমরা দেখেছি ওভারঅল যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে পাকিস্তানকে আমরা আজকে অপারেশন সিন্দুর এর সঙ্গে যুক্ত করে আজকে আরেকটা মানে সুদর্শন চক্র এস আপনার বা হারপি ড্রোন, এই হারপি ড্রোন দিয়ে পাকিস্তানের লাহোর, রাওয়ালপিন্ডি এবং করাচির যে ওদের যে এয়ার
বেস যেটা রয়েছে সেটাকে আমরা মোটামুটি ধ্বংস করে দিয়েছি এবং ওদের দ্বিতীয়বার আরেকবার কোমর ভাঙা হলো। ওরা চেষ্টা করেছিল, পাকিস্তান চেষ্টা করেছিল ভারতের উপর যে কটা 15টা শহরের উপর ওরা আক্রমণ করবে বলে, কিন্তু কোনোটাই তারা সফল হতে পারেনি। আমাদের যে সুদর্শন চক্র যেটা S-400 সেটা দিয়ে আমরা প্রতিহত করতে পেরেছি, তারা কোনোটাতেই সফল হতে পারেনি। সে কারণে যেটা বলতে যাচ্ছি যে পহেলগাঁও কাণ্ডের পর আমরা বারবার রুখে দাঁড়াবার চেষ্টা করে বিভিন্ন দলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে হয়, সর্বদলীয় মিটিং ডাকতে হয় এবং আমরা একটা সময়ের অপেক্ষায় ছিলাম যে আমরা কখন সেটা করব। তার যোগ্য সময় আমরা গতকালকে রাত্রে আমরা 1:05 পেয়েছি। আমরা এয়ার স্ট্রাইক করে পাকিস্তানের 9টি যে জঙ্গিদের ঘাঁটি আমরা ধ্বংস করতে পেরেছি। আপনারা সকলেই জানেন সেই জঙ্গি ঘাঁটিগুলোতে যেখানে জয়শ-ই মোহাম্মদ, লস্কর-ই তৈবা এবং আপনার হিজবুল মুজাহিদ্দিন এই সমস্ত কঠোর জঙ্গি সংগঠন তাদের যে হেডকোয়ার্টার, সেই হেডকোয়ার্টার ধ্বংস হয়েছে। শতাধিক জঙ্গি সেই আমাদের অপারেশন সিন্দুরের মাধ্যমে তারা নিকেশ হয়েছে। আমরা ভারত সরকারের পক্ষ থেকে এবং আমরা আমাদের পার্টির পক্ষ থেকেও একইভাবে আমাদের বীর সেনানী, আমাদের যারা সৈনিক, যারা এয়ার স্ট্রাইক করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, সেনাবাহিনীকে আমরা স্যালুট জানাচ্ছি। পাকিস্তান একটা জঙ্গি রাষ্ট্র আজকে প্রমাণ করেছে যে তাদের গতকালকের যে আমাদের আক্রমণে যে জঙ্গিগুলো নিকেশ হয়েছিল, তাদের যে শহীদ, তাদের যে কি বলবো যে দেহ দেখলাম পাকিস্তানের, তাদের যে রাষ্ট্রীয় পতাকা সেই পতাকায় মুড়ে দেওয়া। তার মানে হচ্ছে পাকিস্তান সরকারিভাবে সেই জঙ্গিদের রয়েছেন তাদেরকে বলবো যখন কেউ কথা বলবেন তার সঙ্গে সঙ্গে বাকিরা প্লিজ একটু মিউট করে রাখবেন, না হলে আপনাদের আশপাশে সারাউন্ডিংস এর শব্দ চলে আসছে। আলী ও বল। তো সেই জায়গায় তারা শহীদের মর্যাদা দিয়েছে, জঙ্গিদের শহীদের মর্যাদা দেওয়া। সেখানে আমরা দেখলাম সেখানে পুলিশ এবং সেনাবাহিনীর লোকেরা সেই যাকে বলা হয় সেই জঙ্গিদের শ্রদ্ধা যখন জানানো হয় তখন। সেই জন্য আমরা যেটা বলতে যাচ্ছি, পাকিস্তান যদি জঙ্গিদের মদত না দেয় তাহলে পাকিস্তানের সঙ্গে আমরা পরবর্তী বিষয় ভাববো, কিন্তু জঙ্গিদের মদত দিলে পাকিস্তানকে আর আমরা ছাড়বো না। পাকিস্তানের যোগ্য জবাব আমরা সেটা দেব। ইতিমধ্যেই পররাষ্ট্র দপ্তর থেকে পৃথিবীর বিভিন্ন দেশ আমাদেরকে সমর্থন করেছে, ভারতকে সমর্থন করেছে এবং ভারত যে এই জঙ্গি নিধন যজ্ঞে যে মানে আমরা যে সামিল হয়েছি, এই পাকিস্তানের জঙ্গি গুলোকে নিকেশ করবার জন্য বিশ্বের বহু দেশ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। সেই জন্য প্রতিবেশী দেশ থেকে শুরু করে বিশ্বের বহু দেশ যারা আমাদেরকে ভারতবর্ষকে সমর্থন করেছে, আমরা তাদেরকেও ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমি ঠিক এখান থেকে জয়দেব বাবুর কাছে যাবো। জয়দেব বাবু, গতকালই আমাদের সঙ্গে আপনি যখন প্যানেল ডিসকাশনে বসেছিলেন তখন একটি কথা আপনি বলেছিলেন, তা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আপনি আর্জি জানিয়েছিলেন যে এটাই মুখ্যম সময় পিওকে দখল করে নেওয়ার এবং তার সঙ্গে সঙ্গে পাকিস্তানকে ক্রমাগত অনেকগুলো টুকরোতে ভাগ করে দেওয়ার। দেখুন ভারত কতটা করছে তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে পাকিস্তানের ভেতরে গৃহযুদ্ধ লেগে গিয়েছে এবং বালুচিস্তানে ইতিমধ্যে বালুচিস্তানের স্বয়ং পতাকা উঠে গিয়েছে, সেখানে পাকিস্তানের পতাকা আর নেই। জয়দেব, পাকিস্তান আজ পর্যন্ত স্বাধীনতার পর থেকে এত দুর্বল অবস্থায় কোনোদিন দেখিনি আমরা, আমার জ্ঞান তো। এই পাকিস্তান ফিকিরি পাকিস্তান, এই পাকিস্তান পুরোপুরি মানে একেবারে তছনছ হয়ে গেছে। পুরো পাকিস্তানের ভূখণ্ডটাকে ভারতের সঙ্গে যুক্ত করার এর থেকে আদর্শ সময় আর হতে পারে না। অতএব এই মুহূর্তে কোনো রাগ ঢাক গুড়গুড় করার দরকার নেই। জয়শঙ্কর জিও কিন্তু স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন যে আমেরিকার ওপর যদি এরকম একটা হামলা হতো, আমেরিকাও কি হাতে হাত রেখে বসে থাকতো? বসে থাকতো না। সেই দেশটাকে গুড়িয়ে দিত, যেমন ইরাককে গুড়িয়ে দিয়েছে, আফগানিস্তানকে গুড়িয়ে দিয়েছে। সেই রকম ভাবেই আজকে কিন্তু আদর্শ সময় পাকিস্তানকে পুরো গুড়িয়ে দিতে হবে, পাকিস্তানকে পুরোপুরি ভারতের ম্যাপের সঙ্গে ঢুকিয়ে দিতে হবে। জানো ওই ক্যান্সার নামক পাকিস্তান আগামী 100-200 বছরে আর ভারতবর্ষের ওপর অত্যাচার করার স্বপ্ন কল্পনাই করতে পারবে না যদি তার অস্তিত্বই না থাকে। কিন্তু যদি এই পাকিস্তানকে রেখে দেওয়া হয়, এরা রক্তবীজের দল,
দল, ওই দুটো চারটে আর্মির জঙ্গি ক্যাম্প উড়িয়ে দিয়ে কিন্তু সন্ত্রাসবাদকে ধ্বংস বা নির্মূল করা যাবে না। কারণ আজকে আমরা দেখেছি বালাকোট হয়েছে, পাঠানকোট হয়েছে, সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, কিন্তু তাতে কি আরো ফান্ডিং দিয়েছে আইএসআই এবং তাতে পুষ্ট হয়ে আরো জঙ্গি হামলা হয়েছে ভারতের উপর। আমরা মুম্বাই অ্যাটাকে কত প্রাণ হারিয়েছে আমাদের দেশের মানুষ। অতএব এই রাত ভাগ গুড়গুড় করে রাত নেই, একেবারে সোজা সুজি সম্মুখ সমরে এবং পাকিস্তানকে একেবারে নিঃশেষ করে দিয়ে পাকিস্তানকে ভারতের সঙ্গে যুক্ত করতে হবে। না রহেগা বাঁশ না বাজেগা বাঁশুরি, এই কনসেপ্টে চলতে হবে। পাকিস্তান নামক ক্যান্সার যদি থাকে ম্যাপে, তাহলে কিন্তু সন্ত্রাসবাদ কোনোদিনই শেষ হবে না, তাহলে কিন্তু এই সন্ত্রাসবাদ জঙ্গি হামলা কোনোদিন শেষ হবে না। পাকিস্তান ওই বাঁশুরিটাকেই শেষ করে দিতে হবে। বাঁশও থাকবে না, বাঁশুরিও বাঁচবে না, পাকিস্তানি থাকবে না, পৃথিবীর ম্যাপ থেকে ওটাকে মুছে দিতে হবে। আর তার সঙ্গে যে দেশটাকে ভারতবর্ষ নিজের রক্ত দিয়ে নিজের সেনা দিয়ে স্বাধীন করেছিল, আজকে তাদেরও দরদ উঠেছে পাকিস্তানের জন্য। তারা দরদ দেখাচ্ছে আজকে পাকিস্তানের জন্য, তারা আজকে সমর্থন করছে পাকিস্তানকে। অতএব ওই দেশটাকে কিন্তু নিয়ে নিতে হবে। আজকে বাংলাদেশ এবং পাকিস্তান এই দুটো দেশই কিন্তু ভারতের দুদিকে প্রতিবেশীর নামে অভিশাপ হয়ে গেছে, এবং এরা প্রতিবেশী নামে শুধু অভিশপ্ত নয়, এরা ক্ষতি সাধন করছে দিনের পর দিন ভারতের। অতএব ভারতের আগামী প্রজন্মকে যদি সুরক্ষিত করতে হয়, ভারতকে যদি উন্নত দেশ হতে হয় এবং শান্তিশীল একটা এশিয়ার মধ্যে দেশ হিসেবে আরো এগিয়ে যেতে হয়, তাহলে এই দুটো শত্রুকে নিকেশ করতে হবে। এই দুটো শত্রু কিন্তু ভারতবর্ষের দুদিকে দুটো ক্যান্সার হয়ে গেছে, এবং এই ক্যান্সার যদি থাকে, আমরা যেমন জানি ক্যান্সারের কোনো অ্যান্সার হয় না, সেই রকম এই দুটো দেশ কিন্তু আগামী দিনে বারংবার ভারতের উপর প্রত্যাঘাত করবে। কাশ্মীরে থেকে শুরু করে ভারতবর্ষের অভ্যন্তরে পাকিস্তান বারবার জঙ্গি হামলা করেছে। আমেরিকার উপর যদি আজকে এতবার জঙ্গি হামলা হতো, চীনের উপর যদি এতবার জঙ্গি হামলা হতো, ছেড়ে দিত চীন বা আজকে আমেরিকা? রাশিয়া ছেড়ে দিয়েছে ইউক্রেনকে, অতএব ভারতবর্ষ কেন ছাড়বে পাকিস্তানকে? একেবারে গুঁড়িয়ে শেষ করে দিতে হবে পাকিস্তানকে। একেবারে তাই। আমি ঠিক এখানেই ইন্দ্রজিৎ বাবুর কাছে যাব। ইন্দ্রজিৎ বাবু, বাংলাদেশটাকেও যেমনটা জয়দেব বাবু বলছেন সেই রেস ধরে যদি বলি, তাহলে ইতিমধ্যে পাকিস্তানের এয়ার ডিফেন্সকে ইতিমধ্যে একেবারে অবসোলেট করে দেওয়া হয়েছে। সেখানে সরাসরি চায়না যে এয়ার ডিফেন্স ব্যবস্থা করে দিয়েছিল পাকিস্তানকে, এটা কি একেবারে আন্তর্জাতিক স্তরে বিশ্বের মানচিত্রে সরাসরি চায়নার ক্ষেত্রে একটু বিজ্ঞাপনের নেতিবাচক ভূমিকা পালন করলো না? দেখুন, প্রথমে বলি চায়না মাল আমরা বলি না ইউজ অ্যান্ড থ্রো। আমরা যে 9 জঙ্গি, যেখানে 9টি ইউনিটে আমরা হামলা চালালাম, এখানে চায়নার যে এয়ার সিস্টেম HQ-9 ইউনিট, যে এয়ার ডিফেন্স সিস্টেম, সেটা টেরই পেল না, তার কারণ ওটা কাজ করেনি। কিন্তু অদ্ভুত ব্যাপার, চায়না তাদের গ্লোবাল টাইমস বলে সরকারি সংবাদপত্র, তারা কিছু ভিডিও ফটোগ্রাফি দিয়ে তারা বলছে যে এরা আমাদের যে ইউনিটে হামলা হয়েছিল, যে জঙ্গি হামলা হয়েছে সেই মুদ্রেকে এবং যে জায়গায় সেইখানে বাওয়ালের যে জায়গাটা, সেইখানে নাকি তারা ওইটাকে নামিয়ে খান করে দিয়েছে, তছনছ করে দিয়েছে। কিন্তু পরে দেখা গেল সেইটাতে যখন আমাদের বিদেশ মন্ত্রক চেপে ধরলো, দেখা গেল সেইটা MiG-21 2021-এর তার যে ধ্বংসাবশেষ সেই ছবি তারা পোস্ট করে। তাহলে ভাবুন এদের নিম্ন রুচি কোন জায়গায়। প্রথম কথা হচ্ছে পাকিস্তান হচ্ছে এদের কথা আর কূটনৈতিক বাস্তবতা এদের কোনো মিল নেই, আগেও ছিল না, এখনো নেই। সুতরাং এদের যে স্বরাষ্ট্রমন্ত্রী যে খাজা আসিফ, তার যে কথাবার্তা, তার সকালে একরকম কথা, বিকেলে তিনি দেখুন জ্বলছেন। এই কিছুক্ষণ আগে খবর পেলাম যে বালুচিস্তানে যে বালুচ লিবারেশন আর্মি ফ্রন্ট, তারা সেনার যে কনভয়, প্রায় 21টি কনভয় উড়িয়ে দিয়েছে, এবং তাতে প্রায় 114 জন পাকিস্তানি সেনা মারা গেছে। এবং এটা রীতিমতো কদিন আগে আমরা দেখেছি যে চীনা পণ্যবাহী ট্রাক, খুব ঐতিহ্যবাহী কথা এটা, যে চীনা পণ্যবাহী ট্রাক যেখানে পাকিস্তানের অর্থনীতি নির্ভর করছে, সেইটা পর্যন্ত উড়িয়ে দিয়েছিল। সুতরাং আর ওরা যে অবস্থায় জর্জরিত। আজকে আর একটা খবর, রাওয়ালপিন্ডিতে আজকে ছিল হচ্ছে পাকিস্তান প্রিমিয়ার লিগ, সেখানে রাওয়ালপিন্ডি থেকে খেলা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, করাচিতে। কিন্তু এদের
যে পরিস্থিতি, এরা 3 দিনও যুদ্ধ করতে পারবে না। কিন্তু আমরা একটা কথাই বলবো, না না ভারতবর্ষে আমি এখানে একটু মেনশন করে দিতে চাইবো, যেসব দর্শকরা ইতিমধ্যে দেখছেন আমাদের শো তাদের উদ্দেশ্যে বলছি, তাহলেও যদি পাকিস্তানের এভাবে অন্তত ইকুইপমেন্টগুলো নষ্ট হতে না শুরু করতো, তাহলে পাকিস্তান এমনিতেও 4 দিন যুদ্ধ করতে পারতেন। সেখানে এক নাগারে ভারতবর্ষ 35 দিন যুদ্ধ করতে পারবে। খুব স্বাভাবিকভাবে পাকিস্তান এমনিতেই ব্যাকফুটে রয়েছে ইন্দ্রজিৎ বাবু। একদম, ওইখানে একটি রুটির দাম, ওখানে এমন অর্থনৈতিক অবস্থায় একটা রুটির দাম 60 টাকা, মানে এই অবস্থা ওখানে। তা তারা করবে যুদ্ধ, নিজেদের গৃহযুদ্ধে তারা জ্বলছে। তাও এদের যে মাথায় যে বুদ্ধি নেই, এরা জঙ্গি নিয়েই চলে, তার মস্ত বড় প্রমাণ। আমি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা যাই হোক ভারতবাসী হিসেবে অনুরোধ করব, 9খানা ইউনিট ওদেরকে উড়িয়ে দিয়েছেন। আপনারা টোটাল ইউনিট আছে 42টা ইউনিট আছে, এবং যত তাড়াতাড়ি সম্ভব। এবং দেখুন আমাদের ভারতবর্ষের মানবিকতা দেখুন কতটা বড়, যে তারা কোন রকম সেখানকার পাক নাগরিকদের উপর কোনো হানা আনেনি। পাকিস্তানে আক্রমণ, পাকিস্তানে ভারত সেই জায়গায় জঙ্গি যেখানে সেই কি ইউনিট গুলো তারা হামলা চালিয়েছে। কিন্তু ওদের দেখুন গতকালের ঘটনা, পুঞ্চ বলে একটা জায়গা আছে, সেইখানে একটি গুরুদুয়ারা, খুব বড় একটি গুরুদুয়ারা, সেইখানে পর্যন্ত তছনছ করালো, তাদের মিসাইল ছোড়ালো। তাহলে তাদের মধ্যে তো কোনো মানবতার মও নেই। তারা ধর্ম তাই না, সাধারণ বারংবার সিজফায়ার অতিক্রম করছেন। ইন্দ্রজিৎ বাবু, পাকিস্তানের পক্ষ থেকে এখনো পর্যন্ত ক্রমাগত সিজফায়ারের যাবতীয় রুলস ব্রেক করছেন তারা। এতটাই অসভ্য একটি দেশ। অসভ্য মানে বর্বরে। তাই জন্য এই আমাদের দেশের উচিত এই দেশটিকেই একদম শেষ করে দেয়া। এই দেশটা যতদিন থাকবে ততদিন এই জঙ্গি সংগঠন থাকবে। এবং সত্যি কথা বলতে কি জানেন তো, এই 9টা জঙ্গি ইউনিট উড়িয়ে দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু অদ্ভুতভাবে এগুলো আবার একটু বিরত করছি। আমাদের সঙ্গে ইতিমধ্যে জুড়ে গিয়েছেন মাননীয় সুকান্ত ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক। সুকান্ত বাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলা শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। আমি ইন্দ্রজিৎ বাবুর কাছে ব্যাক করবো। ইন্দ্রজিৎ বাবু বলুন। এবার ঘটনা হচ্ছে, ইতিমধ্যে এরা যে পরিস্থিতি, এই যে ধরুন আমাদের S-400 যে স্ক্যাল্প ক্রুজ, যে ক্ষেপণাস্ত্র স্টর্ম শ্যাডো নামে পরিচিত, মূলত আকাশ থেকে মাটিতে থাকা, এটি 400 কিলোমিটার অব্দি পথ যেতে পারে। মানে আমাদের যে আকাশ সীমা সেই অতিক্রম না করেও 400 কিলোমিটার অব্দি পথ যেতে পারে। এবং এই 400 কিলোমিটার শুধু পথ যেতে পারে, 400 থেকে 600 কিলোগ্রাম হচ্ছে ক্ষেপণাস্ত্র, মানে যে আমাদের যে 5 মিটার লম্বা এবং বিস্ফোরক, সেই বিস্ফোরক পর্যন্ত বহন করতে পারে। রাফাল যেটা আমাদের রাশিয়া থেকে আনা হয়েছে, রাফালো মিগ থেকে যেটা ছোড়া এই ক্ষেপণাস্ত্র, তা 3 ধরনের নেভিগেশন, সেই নেভিগেশন ইতিমধ্যে এই ক্ষেপণাস্ত্র ভারতের একেবারে সীমান্তবর্তী এলাকাতে ইনজেক্ট করে দেওয়া হয়েছে। একদম সেই আমাদের একটাই, আমাদেরও প্রচুর মানুষ এই যে পারভাস সেলিং করছে, এই যে সারা রাত ধরে কালকে হয়েছে যে ঘটনা, আমাদের যে জায়গাগুলো, বিশেষ করে যে বর্ডার এরিয়াগুলো, সেখানে গ্রামে কিন্তু বহু মানুষ মারা গেছে এবং সেনাও বহু মানুষ মারা গেছে। সুতরাং আমাদের এত ভাবলে হবে না, অবিলম্বে আর কোনো এয়ার স্ট্রাইক না, একদম সরাসরি মনে হয় যুদ্ধ করা উচিত। অবশ্যই যুদ্ধ হলে একটা অর্থনৈতিক অবস্থা অবশ্যই সেটা নির্ভর করছে, কিন্তু এই পরিস্থিতি দিয়ে আমরা কতদিন, রোজ মরার থেকে একদিন মরা ভালো আমার মনে হয়। ঠিক, আমি এখানেই সরাসরি চলে যাব একটু রতনবাবুর কাছে। রতনবাবু, কার্যত যখন আমাদের দেশের জওয়ানরা, আমাদের গর্বরা যখন শহীদ হচ্ছেন, সাধারণ সিভিলিয়ানসরা ক্রমাগত অ্যাটাক হচ্ছে, সিজফায়ার ব্রেক করা হচ্ছে, বারংবার পাকিস্তানের বেপরোয়া মনোভাব, প্রত্যাঘাত হচ্ছে, কিন্তু তাতেও তাদের কোনো রকম শিক্ষা হয়নি, মাজা ভেঙে দেওয়া হচ্ছে, তাতেও তাদের শিক্ষা হয়নি। কিন্তু আমি একটু অবাক হচ্ছি, ভারত থেকে এই প্রত্যাঘাত যখন পাচ্ছে, তখন আমাদের আরও একটি পার্শ্ববর্তী দেশ বড্ড মন খারাপ করছে। তারা এক্স হ্যান্ডেলে বিভিন্ন রকম পোস্ট করছে, তাদের খুব খারাপ লাগছে, তাদের মনে হচ্ছে না ভারত কিছুই করতে পারছে না, অথচ প্রত্যাঘাতের যাবতীয় রূপ বারংবার করে ধরা পড়ছে। বলছি, বাংলাদেশের নামটাও কি এবার পরিবর্তন করার সময় চলে এসছে? রতনবাবু প্লিজ আনমিউট করুন, বলুন। হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। রতনবাবু, আবার সাউন্ড ব্রেক করছে, সাউন্ড আসছে না। হ্যালো, হ্যাঁ বলুন। শোনা? হ্যাঁ, স্পষ্ট, বলুন। এবার দেখুন তো যাচ্ছে স্পষ্ট, বলুন। হ্যালো, হ্যাঁ বলছি। এবার গোটা পৃথিবীতে আপনি দেখুন, গোটা পৃথিবীতে জঙ্গি সাপ্লাইয়ের মেন কেন্দ্রস্থল হচ্ছে পাকিস্তান। না হলে ওসামা বিন লাদেনের টাকায় পাকিস্তানের জঙ্গি ঘাঁটি তৈরি হয়। সেই জঙ্গি ঘাঁটিতে থেকে তারা কিন্তু গোটা পৃথিবীতে
বিভিন্ন দেশে কিন্তু ওখান থেকে সাপ্লাই হয়। ভারতবর্ষের যেটা বললেন খুব তাৎপর্যপূর্ণ কথা অঞ্জনদা, যে বাংলাদেশে যারা ক্ষমতায় আছে তারা কিন্তু বলেছে আমরা আমাদের পুরনো ভাইকে ফিরে পেলাম। আমাদের কিন্তু এই বাংলাদেশকে বিশ্বাস করলে হবে না, কারণ এই বাংলাদেশ কিন্তু এখন আমাদের একটা মানে সমস্যা। কারণ কারণ তারা কিন্তু পাকিস্তান কিন্তু বাংলাদেশের মাটি ব্যবহার করতে পারে। তো আমাদের সেদিকে সতর্ক থাকতে হবে। আমাদের যারা আছে স্বরাষ্ট্র দপ্তর, সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই সুযোগে পাকিস্তানের উপরে যতগুলো মানে হামলা করা হয়েছে, জঙ্গি ঘাঁটিগুলো ভেঙে ফেলা হয়েছে, পাশাপাশি অপারেশন যে সিঁদুরের কথা বলা হয়েছে, অপারেশন সিঁদুর কিন্তু এখনো শেষ হয়নি। একজন সেনাপ্রধান বলেছেন আগে রতনবাবু, আগে দেখো, আপনাকে আপনার উদ্দেশ্যে আমি শুধু একটি মেসেজ দেবো। রতনবাবু, আপনার রক্ত টকবক করছে কিনা? অবশ্যই টকবক করছে তো বলুন, পাকিস্তান অব্দি যেন পৌঁছে যায় বলুন। আপনাকে সরাসরি সুযোগ দেওয়া হচ্ছে, আপনি বলুন আপনার মনে যা চলছে আপনি বলুন। তার কারণ বাংলাদেশ অব্দি ইতিমধ্যে এই শব্দগুলো পৌঁছে যাওয়া উচিত। তার কারণ ট্রাইব টিভি বাংলা বসে বসে যখন বাংলাদেশ থেকে দেখছেন, তারা পর্যন্ত এখন কমেন্ট করছেন এবং তারা বিভিন্ন রকম কথা বলছেন। আমি সেই জন্য বলছি রতনবাবু, তাদের কান অব্দি পৌঁছে যাওয়ার জন্য একটু পালসটাকে আপ করুন এবং ওদের বোঝান যে ভারত কিভাবে গর্জন করতে পারে। রতনবাবু শোনেন, বাংলাদেশের সম্বন্ধে কি আজকে তো এই অবস্থাটা হয়েছে কংগ্রেসের জন্য। কংগ্রেস যদি এর আগেই এই ব্যবস্থা নিত, বাংলাদেশকেও সাহায্য করতে পারতো, পাকিস্তানকেও সাহায্য করতে পারতো। নরেন্দ্র দামোদর দাস মোদীর যে প্রকৃত 56 ইঞ্চি ছাতি, সেটার প্রমাণ দিচ্ছে। কিন্তু এখনো বাকি, সবে সিঁদুরের বদলা হয়েছে, এখনো মঙ্গলসূত্রের বদলা বাকি আছে, শাখা সিঁদুরের বদলা বাকি আছে। এবং পাকিস্তান আর বাংলাদেশকে ভারতবর্ষের সঙ্গে যুক্ত করে পৃথিবীর ম্যাপ থেকে এই দুটো ক্যান্সারকে দূর করতে হবে। আগামী দিনে, আগামী শতকে ভারতবর্ষকে যদি উন্নত দেশ হিসেবে এশিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হতে হয়, এই দুটো ক্যান্সার পাকিস্তান আর বাংলাদেশকে রেখে দিলে আগামী দিনে ভারতবর্ষ শুধুমাত্র এদের দ্বারা বারবার প্রতারিত হবে। বারবার এরা জঙ্গি তৈরি করবে, জঙ্গি ঘাঁটি তৈরি করবে এবং ওই আইএসআই এর ফান্ডে, পাকিস্তানের পয়সায় আর এখন বাংলাদেশের পয়সায় জঙ্গি ঢোকাবে আমাদের পশ্চিমবঙ্গ সহ তথা সারা ভারতবর্ষে। আর ঢুকিয়ে দিয়ে এই বাংলাদেশ আর তার চাচাতো ভাই, তার বাপ ওই পাকিস্তান, এই দুজনে মিলে ভারতকে অস্ত্র ব্যক্ত করে রাখবে। অতএব সমূলে সময় এসে গেছে, এই কুরুক্ষেত্রেই যেন ওই পাকিস্তান আর বাংলাদেশকে ম্যাপ থেকে, পৃথিবীর ম্যাপ থেকে মুছে দিয়ে ভারতবর্ষকে সুস্থির, শান্তি, শৃঙ্খলা বজায় রেখে পৃথিবীতে অগ্রগতিতে যে ভূমিকা নিয়েছে, অগ্রণী ভূমিকা নরেন্দ্র দামোদর দাস মোদীর হাত ধরে, তাতে এগিয়ে যেতে হবে, পৃথিবীর প্রথম সারির দেশ হতে হবে। কিন্তু এই দুটো কাল সাপ, বিষধর সাপ যদি থাকে, এদের ছবলে ভারতকে বারবার নিহত হতে হবে। রতনবাবু, ইতিমধ্যে মহাভারতে যখন সুদর্শন চক্র ধরেছিলেন শ্রীকৃষ্ণ, আজও ভারত সুদর্শন চক্র ধরে ফেলেছে। রতনবাবু, এবার তো অন্তত গলার জোরটাকে শক্ত করুন রতনবাবু, তার কারণ সিট বেল্টটা আমরা সবাই পরে ফেলেছি। পাকিস্তানের বিরুদ্ধে এবার প্রত্যেকটা ঘোষণা করা উচিত রতনবাবু। একদম একদম বলি, ঠিক আছে, মানে এক এক মনের কথা ব্যক্ত করতে পারে। তো কেউ ধরুন জয়দেব বাবুর মতো, জয়দেব বাবু চিৎকার করে বলতে পারেন, আমি একটু আস্তে হয়তো বলতে পারি, কিন্তু আমিও জয়দেব বাবুর সাথে সহমত। কারণ হচ্ছে যে আমরা পাকিস্তানের, দেখুন যে আমরা কি করেছি, আমরা তো গোটা সাধারণ মানুষকে ওখানে আঘাত করিনি। জঙ্গি ঘাঁটিগুলোতে প্রথমে টার্গেট করেছি আমরা, জঙ্গি ঘাঁটিগুলোকে গুড়িয়ে দিয়েছি। কিন্তু জঙ্গিরা কি করেছে, জঙ্গিরা ওখান থেকে পালিয়ে গিয়ে বিভিন্ন জায়গাতে তারা কিন্তু লুকিয়ে আছে। এইবার যেটা যেটা মানে আমাদের সেনাবাহিনীর উপর সেই মানে ক্ষমতা আছে, সেই দক্ষতা আছে, কারণ পাকিস্তান সব দিক দিয়ে আমাদের থেকে পিছিয়ে। পাকিস্তান বলুন, বাংলাদেশ বলুন, এশিয়ার মধ্যে একমাত্র চীন ছাড়া যতগুলো দেশ আছে তারা কিন্তু সবাই ভারতের থেকে মানে অনেক গুণ পিছিয়ে আছে। তো অতএব সেদিক দিয়ে কথা বলছেন রতন বাবু, এত চীনের প্রীতি প্রেম কেন? কিছুদিন আগে পর্যন্ত এই চীন পাকিস্তানকে সমর্থন করেছে। চীনকে ভয় পায় আপনাদের রাহুল গান্ধী, চীনকে ভয় পায়, ওই জন্য বারবার চীনের জুজু দেখায়। এই সময় কাউকে ভয় নয়, ভারত কাউকে ভয় পায় না। চীনও যদি এসে যায়, মাঝখানে এসে যায়, কিন্তু এবারে হবে বিনাশ, এবারে হবে শেষ উত্তর, এবারে নতুন ম্যাপ আঁকা হবে। তাহলে চীনের ভয় দেখাচ্ছেন কেন আপনি? ভারতীয় সেনাবাহিনী আপনার জন্য মনোবল ভেঙে ফেলবে, আপনি ভারতীয় সেনাবাহিনীর মনোবল ভেঙে দিচ্ছেন। চিনচিন করছেন, এত চিনচিনে কেন চীনের প্রতি? আরে বলতে দিন,
বলতে দিন, আমি বলি যে বলবেন আর কি, ভারতবর্ষ চীনের খালি গুণ গাইছেন তো। কোথায় গুণ গাইছি? চীন, আমার চীনকে আমরা দেখে দিয়েছি এর আগে 1965 সালেও আমরা যুদ্ধ করেছি চীনের সাথে, সেটা ব্যাপার না। হ্যাঁ, সেটাই ভারতীয় বলুন। সেনাদের উপরে শুনুন শুনুন যাদব বাবু, আজকে তর্ক বিতর্কের জায়গা নাই এখানটাতে, পক্ষে বিপক্ষে বলার জায়গা নাই। আমরা কিন্তু সবাই ভারতবাসী এবং ভারতের সৈন্যদের আজকে সাথে আছি সেনাবাহিনীর মনোবল এবং বাড়ানো উচিত, এবং কেন্দ্র সরকারের সেনাবাহিনীর মনোবল বাড়ানো মনোবল উচিত, আপনি আজকে আর্মি নেভি এয়ার ফোর্সের পাশে দাঁড়ানো উচিত এবং তাদের উদ্বুদ্ধ করা উচিত আরে, যে তোমরা কি যাও, বলছেন? 130 কোটি দেশবাসী তোমাদের পাশে আছে, দরকার হলে জয়দেব বাবু। সিভিলিয়ানরাও চলবে, সিভিলিয়ানরাও জয়দেব নামবে বাবুকে যুদ্ধে, শুনতে হবে। কোনো ভয়ের কিছু নেই। আপনি ভয় দেখাচ্ছেন চীনের কেন? বেশ জয়দেব না না, বাবু, কোথায় ভয় রতনবাবু দেখাচ্ছি? বলুন। আমরা চীনের থেকে আমরা অনেক শক্তিশালী দেশ, আমরা হ্যাঁ। চীনের থেকে অনেক শক্তিশালী দেশ। সেটা বলিষ্ঠভাবে আমাদের- বলুন না, রতনবাবু, সেটা বলিষ্ঠভাবে বলুন। আপনার এক একটা মন্তব্য সাধারণ দর্শক অবধি পৌঁছানো উচিত এবং সাধারণ দর্শকের মধ্যেও পালস আপ হওয়া উচিত, তার কারণ তারা পর্যন্ত এখন ফাইট করছে, সমস্ত নাগরিকরা এখন ফাইটটা করছে। শুনুন, আমরা এখানে আলোচনা করতে বসেছি তো অঞ্জন দা, আমরা যদি চিৎকার করে এখন কত দূর গেল সেটা তো আপনারা ভালো বলতে পারেন। আমি যদি বলি পৃথিবীর মধ্যে একদম শক্তিশালী দেশ আমরা ভারতবর্ষ পৃথিবীর সবচেয়ে টপ শক্তিশালী দেশ, তাহলে আওয়াজটা সেনাদের কানে পৌঁছালো। আমি যেটা বলতে চাচ্ছি অঞ্জন দা, আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা ভারতবর্ষের সেনার উপরে আমরা কিন্তু আত্মবিশ্বাস আছে, কনফিডেন্স আছে, কারণ সেনারা যা করে দেখাচ্ছে এই যুদ্ধে, সেনারা যা করে দেখালো 15 দিনের মাথায়, মাত্র 25 মিনিটের নমুনা দেখালো আমাদেরকে। 25 মিনিটে যে ঝলক আমরা দেখতে পেলাম, এখনো তো অনেক কিছু বাকি আছে। আপনারা যারা অনেক কর্নেল আছে বা এখানে যারা সেনাবাহিনীর কেউ নাই আপনাদের চ্যানেলে, তাহলে তারা তো আরো ভালো বলতে পারতো যে আমাদের যা অস্ত্রশস্ত্র যেগুলো আছে, আমরা 26শে জানুয়ারির সময় প্রজাতন্ত্র দিবসে যেগুলো আমরা শক্তি পরীক্ষা করি এবং বিদেশ থেকেও তারা এসে সবাই দেখে। তো আমি তো এর আগেও বলেছি অঞ্জন দা যে 8 ঘন্টা সময় লাগবে না পাকিস্তানকে মরুভূমিতে পরিণত করতে। এবং আমাদের যেটা জয়দেব বাবু যেটা বলেছে যে আন্তর্জাতিক ক্ষেত্রে যে সমস্ত দেশগুলো আমাদেরকে যেভাবে সমর্থন করেছে, এই সুযোগ বারবার আসবে না। উনি যেটা বললো যে 71 সালের সময়তে কেন ইন্দিরা গান্ধী, আমি আসছি আবারও, আমি সুকান্ত বাবুর কাছে যাবো, কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতির, বিরতির পর কোথাও যাবেন না, দেখতে থাকুন শব্দের কাটাকাটি, শব্দের তীরে জব্দ হবে ইস্যু। দেখুন, ভারত ক্রমাগত প্রত্যাঘাত করছে পাকিস্তানকে, কিন্তু এ পর্যায়ে দাঁড়িয়ে থেকে আমাদের দেশের শহীদদের জন্য আমাদের গর্ব রয়েছে। তার কারণ ইতিমধ্যেই শহীদ বন্দুকধারী দীনেশ শর্মা আর্টিলারি রেজিমেন্ট পালওয়াল হরিয়ানা, শহীদ সিপাহী সচিন যাদব মাহার রেজিমেন্ট নানেন্দ মহারাষ্ট্র, শহীদ এয়ারম্যান কমল কম্বোজ হিসার হরিয়ানা, শহীদ সিপাহী অমিত চৌধুরী চরকি দাদরি হরিয়ানা, সুরজ যাদব লাশ লায়ক ইতোয়াওয়া উত্তরপ্রদেশ। এনাদের প্রত্যেকের জন্য আমাদের স্যালুট, জয় হিন্দ তাদের জন্য। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি এখানে সরাসরি সুকান্ত বাবুর কাছে যাব। সুকান্ত বাবু, একটি বিষয় আমি এখানে জানতে চাই এবং দর্শকরাও জানতে চাইছে, পাকিস্তানের প্রতিবার মাজা ভেঙে দেওয়া হয়, তা সত্ত্বেও পাকিস্তানের এরূপ আচরণ, পাকিস্তান সাহসটা কোথা থেকে পাচ্ছে? দেখো, মূলত শোনা যাচ্ছে অঞ্জন? হ্যাঁ, স্পষ্ট বলুন। এয়ার ডিফেন্স রেডার সিস্টেমকে অলরেডি পাকিস্তানের ভেঙে দিয়েছে আমাদের সৈন্যবাহিনী সহ নিরাপত্তার যারা যারা রয়েছে, এবং সেটা অত্যন্ত পাকিস্তানও স্বীকার করেছে। এবার পাকিস্তানের সমস্যা হচ্ছে পাকিস্তানকে বাংলাদেশ যেটা সবসময় বাবা হিসেবে দেখে। এবার বাংলাদেশের সমস্যাটা হচ্ছে বাংলাদেশ কিন্তু বরাবরই জানে যে ওদের যদি তুমি স্ট্যাম্পে সোজাসুজি বল হয় তাহলে বেঁচে যাবে, যদি একটুকু অফসাইড বা তুমি লেগ সাইডের ওদিকে বল চলে যায়, ওয়াইড হয়, তাহলে কিন্তু বাংলাদেশ শেষ। তাহলে তুমি বুঝতে পারছো যে বাংলাদেশ ঠিক কি অবস্থায় রয়েছে। তা সুতরাং বাংলাদেশের মানুষের তো হবেই এই অবস্থা, যে কোনো ভাবে যে ওদের মোহাম্মদ ইউনূস সবচেয়ে বড় কথা একজন নোবেলজয়ী, আমি তো বলবো যে নোবেলজয়ী মানুষ, প্রচুর ব্যাংকের প্রচুর তছরুপির অভিযোগ তার রয়েছে, তারপরেও তিনি 7 সিস্টার্স এর কথা বলে। তুমি ভাবো 7 সিস্টার্স কে তিনি বলে অবরুদ্ধ করে দেবে। এবার কত বড় এটা সমস্যা হচ্ছে, নিজের শক্তি সম্পর্কে যখন তার কোনো অভিজ্ঞতা না থাকে, তখন এই উপস্থাপকরা যারা হচ্ছে এই ধরনের হঠাৎ করে শাসনভার পেয়ে যায়, তখন তারা এইসব কথাই বলে। সুতরাং বাংলাদেশের জন্য কিন্তু একটা ভারতবর্ষে কিচ্ছু নয়, ফারাক্কা জল যদি আমরা আটকে দেই,
ওদের যা হওয়ার হয়ে যাবে। সিন্ধু জলবন্টন চুক্তি বন্ধ হওয়াতে কতটা সমস্যা হবে পাকিস্তান এই ভবিষ্যতে টের পাবে, কারণ তাদের ভুট্টা, আলু, সব চাষ, মানে তুলা, সব চাষে প্রভাব পড়বে। এবং বাংলাদেশ কিন্তু সবচেয়ে বেশি বিপর্যস্ত হবে। ভারতবর্ষকে ওরা বলতে পারে যে ভারতবর্ষের এতে আমার কোনো যায় আসে না, আমরা পাকিস্তানের সহযোগিতা নিব, কিন্তু চাইনিজ যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটা কিন্তু অঞ্জন ব্যর্থ হয়েছে। গতকাল এটা কি কিন্তু বিজ্ঞাপনের ভারতবর্ষ ভেঙে ক্ষেত্রে খুব দিয়েছে। নেতিবাচক ভূমিকা পালন করলো না কোন চাইনিজ বিজ্ঞাপনের ক্ষেত্রে? একদম, আমি সেটাই বলতে, শাহবাজ শরীফকে প্রশ্ন করেছিল বিদেশি গণমাধ্যমের বিভিন্ন সংস্থাগুলো, তাদের প্রশ্নে কোনো উত্তর তিনি দিতে পারেননি। তিনি বলছেন যে না, আমরা চাইনিজ সিস্টেম ইউজ করিনি। পররাষ্ট্রমন্ত্রী বলছে যে আপনি চাইনিজ সিস্টেম ইউজ করেছেন কি করেননি, বারবার প্রশ্নটা রিপিট করা হয়, সিএনএনও করা হয় এবং আরেকটি নিউজ চ্যানেলে করা হয়, কিন্তু কোনো উত্তর তার পররাষ্ট্রমন্ত্রী দিতে পারেনি, কারণ তার কাছে কোনো উত্তর ছিল না। এবং আরেকটি ঘটনা সবচেয়ে গুরুত্বপূর্ণ, হাস্যকর, যে তারা 5টি বিমানকে বলে ভূপতিত করেছে, কিন্তু তার কোনো প্রমাণ তারা দিতে পারেনি। এবং এটা এত হাস্যকর যে সেই বিদেশি উপস্থাপক বারবার প্রশ্ন করেছিল আপনারা তার একটা প্রমাণ আমাদের দেখাতে পারবেন। তার কাছে ঘুরে ফিরে একই কথা, যে না, আমরা 5টা, একটা কাশ্মীরে পড়েছে, মানে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে পড়েছে, আরেকটা আরো 2-3টে ভারতবর্ষে পড়েছে। তাহলে এই ধরনের কুপমণ্ডকতা যারা বিদেশি মানে গণমাধ্যম তাদের কাছে ফুটে উঠেছে, এবং সেটা লাইভ ভিডিও, কোনো এডিটেড ভিডিও নয়, তাহলে তুমি তারপরে তার মানে পররাষ্ট্রমন্ত্রী, তার যেটা হচ্ছে ইনফরমেশন মিনিস্টার, প্রত্যেকে, এবং এটা হচ্ছে আর কিছু না, পাকিস্তানের অবস্থা বিশ্বের কাছে প্রকাশ হয়ে যাওয়া। কারণ পাকিস্তান বরাবরই জানে যে তারা এই ধরনের ফেক নিউজ কত প্রচার করবে। দেখো, এই যে জঙ্গি ঘাঁটিগুলোকে নিকেশ করা হয়েছে, এর ফলে কি হয়েছে, মাসুদ আজহারের পুরো ফ্যামিলি মারা গিয়েছে। তিনি বলতে বাধ্য হচ্ছেন কেন তাকে বাঁচিয়ে রাখা হয়েছে। সমস্যাটা এই জায়গাটাই যে আমরা বাধ্য হয়ে বাজপেয়ীর সময়ে কান্দাহারের সেই বিমানের যখন আমাদের যাত্রীদের নিয়ে করা হয়েছিল, মানে হাইজ্যাক করা হয়েছিল, বাধ্য হয়ে একে ছাড়তে হয়েছে। কিন্তু এর যেটা একটু আগে কো-প্যানেলিস্টরা বলছিলেন, এবার বাংলাদেশকেও শিক্ষা দেওয়ার প্রয়োজন রয়েছে, কারণ বাংলাদেশকে আমরা বারবার পিসফুল কোএক্সিস্টেন্সের কথা ভেবে এই দেশটাকে টিকিয়ে রেখেছি, এটা অনেকটা গোদের ওপর বিস্ফোরার মতো অঞ্জন, এবং একেও কিন্তু একইভাবে শায়েস্তা করতে হবে। শোনো, বাংলাদেশকে তো তুমি আর গুলি করতে পারবে না, বাংলাদেশকে কূটনৈতিক চালে মাত দিয়ে তাকে এমন অবস্থায় ফেলে দিতে হবে, একঘরে করে দিতে হবে। তাদের স্বাস্থ্য ক্ষেত্রে দেখবো কোন চায়না তাদের সহযোগিতা করে, চায়না হাত গুটিয়ে নেবে কয়েকদিন পরে। এবং চিকেন নেক নিয়ে এত বড় কথা বলে, যাদের সেই ক্ষমতাই নেই, কিছু টিভি চ্যানেলে আমি বুঝি না যে তাদের কেন নিয়ে আসা হয়, যাদের কোনো জ্ঞানই নেই, শুধুমাত্র হিন্দু মুসলিম করা। কিন্তু সেই ভারতবর্ষ সিন্ধুর এই অপারেশনের মাধ্যমে দেখিয়ে দিয়েছে যে দুজনকে পাশে বসি হিন্দু মুসলিম, তার মাধ্যমে দেখিয়ে দিয়েছে দেখ যে আমাদের হিন্দু মুসলিম একসাথে কাজ করতে পারে, তোরা পারবি না। এবং কালকের ফ্রেমটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। একদিকে পররাষ্ট্র সচিব, সরাসরি বিদেশ সচিব বসে রয়েছেন, তার পাশে একজন শিখ, তার পাশে একজন ইসলাম ধর্মাবলম্বী। আমি বলছি এটা দেখার মতো, অর্থাৎ ধর্ম নিরপেক্ষতার সঠিক প্রমাণ, সঠিক জায়গা দেখানোর কালই ছিল সেই ছবিটা। এবং সেই সব দেশকে যারা ক্রমাগত আমাদের ভারতে এসে শুধুমাত্র হিন্দু মুসলমান করবার যারা চেষ্টা করছে, তাদেরকে একটা সরাসরি সপাটে জোরে চর মেরে মেসেজ দেওয়া যে দেখুন যে আমাদের এই দেশ ধর্ম নিরপেক্ষ ছিল, আছে, থাকবে। একটা পয়েন্ট অ্যাড করবো, এই যে এটা কেন করা হয়েছে, এর কারণ হতে পারে আমি জানি না, যে অপারেশন সিন্দুরের যে নামের যে গ্রহণযোগ্যতা সেটা তো রয়েছে, আমাদের সংস্কৃতি আমাদের সব কিছুর সঙ্গে মিলছে, কিন্তু যারা তার স্বামীকে হারিয়েছিল, তার সহ মানে যাত্রীকে হারিয়েছিল তার জীবনের, তাদের বলা হয়েছিল তোরা গিয়ে বলবি মোদিকে যেন এই যে এইভাবে মেরে ফেলা হয়েছে তোর স্বামীকে। এরা এই জবাবটা ভারতবর্ষ দিল, এবং সুনিপুণ ভাবে দিল, যে একটা মহিলার মাধ্যমে তাদেরকে বুঝিয়ে দিল তোরা কোথায় আছিস,
তোদের অবস্থা কি? একমাত্র দেখো এখন হচ্ছে জাতিসংঘ যেটা বারবার সম্মিলিত জাতিপুঞ্জ মায়া কান্না কাঁদবে, নিজেদের সৈন্যবাহিনী নেই, কিচ্ছু করতে পারবে না, তুরস্ক কাঁদছে, মার্কিন যুক্তরাষ্ট্র কাঁদছে, কিন্তু নিজেরা যখন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস হয় তখন ফার্স্ট টাইম শোনা যায় উই আর অ্যাটাকড বাই দ্য টেরোরিস্ট। তার আগে তাদের কাছে টেরোরিস্ট নিয়ে কতবার সাধারণ সভায় ভারতবর্ষ বারবার বলেছে, তখন তো চুপ ছিল, তখন তো কোনো কথা বলেনি। শুধু আমেরিকার দাদাগিরিও আমাদের প্রয়োজন নেই, আমরা একা পারি, আমরা একাই দেখিয়ে দিতে পারি। এবং আমি অবাক হয়েছি সুকান্ত বাবু, আমি খুব অবাক হয়েছি গতকাল সরাসরি ডোনাল্ড জে ট্রাম্প তিনি বলছেন যে টিট ফর ট্যাট হয়েছে, দুটো দেশই আমাদের মিত্র দেশ এবং সেক্ষেত্রে পাকিস্তান বা ইন্ডিয়া যার সাহায্য লাগবে তাকেই আমরা সাহায্য করতে রাজি। এতটা ভোল বদলকারী একজন রাষ্ট্রপতি এবং তাদের বিরুদ্ধে আমরা কেউ কথা বলছি না, কেন বলবো না? আমেরিকার উপর ভরসা করে আমাদের ভারতকে থাকতে হচ্ছে কেন? অন্তত যে দেশ 5 ট্রিলিয়নের দিকে এগোচ্ছে সে দেশ কেন অন্য কারো উপর ভরসা করে থাকবে সুকান্ত বাবু? দেখো, ডোনাল্ড ট্রাম্পকে আমি বারবার রাজনীতিবিদ হিসেবে দেখি না, তাকে ব্যবসায়ী হিসেবে দেখি। দেখো, তোমার ডোনাল্ড ট্রাম্পকে বুঝতে হবে চতুরতা সবসময় ভালো, কিন্তু ম্যাকিয়াভেলিয়ান রাজনীতির প্রতীক্ষিত তিনি, মানে তিনি হচ্ছে শ্রীগালের থেকেও বেশি শয়তান। তো সুতরাং তিনি ব্যবসায়ী, তার কাছে মনে রাখতে হবে আজ এখন যা বলবে। একসময় তোমার মনে আছে যে মুলায়ম সিং যাদব সকালে এক কথা বলতো, সন্ধ্যেবেলায় একদম পুরোটা ঘুরে অন্য কথা, সকালবেলা উঠে আরেকটি কথা বলতো। ডোনাল্ড ট্রাম্প বলে বিশ্বাস করলে কিন্তু মানে আনপ্রেডিক্টেবল। বারবার বলা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করা ভারতের ক্ষেত্রে মানে ভয়ের কারণ হবে, কারণ এর কোনো কথার দাম নেই। এবং সবচেয়ে বড় কথা, এখন যে সারা বিশ্ব এত কিছু বলছে, যে ভারতবর্ষ ইউক্রেন যুদ্ধের সময় মধ্যস্থতা করেছিল রাশিয়া, আমাদের সবচেয়ে পুরনো বন্ধু, সেই রুটেই আমাদের ফিরে যেতে হবে। তবে আন্তর্জাতিক রাজনীতির যে মানে আবহাওয়া, সেখানে এটাও ঠিক নয় যে আমরা কারোর সঙ্গে বৈরিতার সম্পর্ক করব অঞ্জন, কিন্তু পাকিস্তানকে, যেটা জয়দেববাবু বলছিল, একদম জবাব দেওয়ার সময় আছে এই সময়। এবং বাংলাদেশকে পারলে একটু ছুঁয়ে যেতে হবে, একটু ছুঁয়ে যেতে হবে, ভালোই বুঝতে পারবে। হ্যাঁ, ভালোই ছুঁতে হবে, একটু ছুঁতে হবে না, কারণ বাংলাদেশকে একটু ভালো করে ছোঁয়া দরকার। ইন্দ্রজিৎ বাবু, কিভাবে ছুঁলে ভালো হয়? ইন্দ্রজিৎ বাবু, বাংলাদেশের দর্শকরা শুনতে চাইছে যে ঠিক কিভাবে শুনলে, মানে একটু কিভাবে ছোঁবে ভারত? বলেছেন সুকান্ত বাবু, একদমই ঠিক বলেছেন সুকান্ত বাবু, যে বাংলাদেশকে সবার আগে একটু সবক শেখানোর দরকার আছে। বহুদিন হয়েছে, আজকে আমাদের খাবে, আমাদের পড়বে, আমাদের এখানে চিকিৎসা ব্যবস্থা নেবে, সবকিছু করবে, তাতে সবকিছু এখান থেকে নেবে। আমাদের সব থেকে খারাপ লেগেছে ওই দিনটা, যে কবিগুরুর মূর্তিটাকে ওইভাবে ওরা ভাঙলো, মানে এই দৃশ্য দেখা যায় না। কদিন পরে আমাদের শুক্রবার কবিগুরুর 164তম জন্মবার্ষিকী, সেইখানে দাঁড়িয়ে আজকে তারা আমাদের যে কৃষ্টি সংস্কৃতি গায়ে আঘাত এনেছে, তাদেরকে আমার মনে হয় একটু সবক শেখানোর খুব দরকার। কারণ ওনারা যা সোশ্যাল মিডিয়া কমেন্টস করছেন, তাতে একদিন ওই রাষ্ট্রটাকে রাখার কোনো দরকার পড়বে না। আমি ভারত সরকারের কাছে অনুরোধ করব, ওদেরকেও একটা সবক শেখানো দরকার। কারণ যেহেতু বর্ডার এরিয়া পশ্চিমবঙ্গ কিন্তু একটা বিপদ সীমার মধ্যে আছে, বলা যায় না কখন কোন পরিস্থিতিতে বাংলাদেশের কাঁধে ভর করে আমাদের কোন রকম মানে আমাদের ওপর না হানা আনা হয়। যদিও ইতিমধ্যেই যে সরকার থেকে ইতিমধ্যেই যে সারফেস টু এয়ার মিসাইল, ইন্দ্রজিৎ বাবুকে 1 মিনিট স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দিচ্ছি। ইন্দ্রজিৎ বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। হ্যাঁ, সারফেস টু এয়ার মিসাইল যেটা এখনই চিকেন নেক যে জায়গাটা, সেইখানে ইতিমধ্যেই আমাদের ভারতীয় সেনাবাহিনী সেই জায়গাটা প্রত্যুত্তর তৈরি রয়েছে তার জবাব দেওয়ার জন্য। তারা যদি কোনো রকম হানা আনতে চায়, তাহলে এই এয়ার টু সারফেস মিসাইল অবশ্যই সেইটা যোগ্য জবাব দেবে। কিন্তু বাংলাদেশ ইতিমধ্যেই যা করেছে, এই কিছুদিন ধরে যা আমরা দেখছি, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার দৌলতে, আমি প্রচুর বাংলাদেশের নিউজ চ্যানেল ফলো করি, তারা পাকিস্তান চীনকে যে বাহবা দিচ্ছে, যে আজকে ইসলামী মৌলবীদের হাতে দেশটি চলে গেছে, কিন্তু যেভাবে চলছে আজকে আমরা তাদেরকে বাঁচিয়ে রেখেছিলাম। আজকে সেই সময় আমেরিকা পর্যন্ত 1971-এ অপোজ করেছিল, সেই পরিস্থিতি থেকে আমরা সেই কথা শুনিনি। আমাদের মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যেভাবে সেই সময় আমেরিকার সঙ্গে পর্যন্ত লড়ে গেছিল, রাশিয়া আমাদের সাহায্য করেছিল। তবে এইটুকু বলতে পারি যে দেশটাকে ইতিমধ্যে সবক শেখানোর প্রচন্ড দরকার আছে, কারণ এইভাবে চলতে পারেন, অনেক তারা চলছে। আর একটা জিনিস ছোট্ট বলে দিই, সেটা হচ্ছে এটা একটা ইন্টারন্যাশনাল কনস্পিরেসি। এই পেহেলগাঁওয়ে যে হামলাটা হয়েছে, এটা একটা ইন্টারন্যাশনাল কনস্পিরেসি। কেন?
আজকে কাশ্মীর ঘুরে দাঁড়াচ্ছিল অর্থনৈতিক ভাবে। 2,72,234 জন মানুষ কাশ্মীরে গিয়েছিল এই মরশুমে বেড়াতে। তাহলে ভেবে দেখুন অর্থনৈতিক কোন জায়গায় চলে যাচ্ছিল। সবটা প্রি প্ল্যান। কিন্তু আপনাকে একটু বিরত করতে হচ্ছে, একটি বিষয় এখানে আমাকে রাখতেই হবে দর্শকদের উদ্দেশ্যে। পাকিস্তানের পার্লামেন্টের প্রাক্তন পাকিস্তানি মেজর তাহির ইকবাল তিনি কাঁদছেন, তিনি পাকিস্তানের হয়ে সরাসরি বলছেন যে আমাদেরকে এখান থেকে বাঁচান, পাকিস্তানের জন্য তারা কাকুতি মিনতি করছেন। দেখাবো ছবিটা, দেখুন। जब भी गई है तो गोल्ड मेडल लेके आई है एक्सरसाइज में करें, तो इसलिए जनाब स्पीकर ये बात वाजा कर देनी चाहिए, हमारी कौम यकजा है। मैं इन सब से कहूंगा कि मिल के चलो और अपने रब से रजू करो। रब काबा, हम तेरे आगे दरख्वास्त करते हैं, इस मुल्क की हिफाजत फरमाना जो तूने हमें अता किया है, और ये नबी सल्लल्लाहु अलैहि वसल्लम की दुआओं का है। সেই ব্যক্তি পাকিস্তানি মেজর তাহির ইকবাল আপনাদের সামনে রাখলাম, কাঁদছে। ভারত এমনই পেটানো হয়েছে ভারতের পক্ষ থেকে, এবং এতটাই সজোরে থাপ্পড় দেওয়া হয়েছে, সপাটে চড় দেওয়া হয়েছে যে এখন পার্লামেন্টে বসে তারা কান্নাকাটি করছে। আমি ঠিক এখানে সুকান্ত বাবুর কাছে যাবো। সুকান্ত বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। না, অ্যাকচুয়ালি কি দেখো, ওদের তো শাহবাজ শরীফের অবস্থাটা এরকমই, কারণ এই দেশগুলো কিন্তু সামরিক শাসনই বলতে গেলে, মানে যতই তোমার বকলমে একটা সরকার চলুক, ওই সামরিক শাসকরা যা বলবে তাই হবে। সুতরাং এদের কোনো কিছু বলার কোনো জায়গা নেই। এবার পাকিস্তান কেন, পাকিস্তান আজকে যে এই শুধুমাত্র এই কটা ঘাঁটি দেখছো, আমার মনে হয় এটা শুরু হয়েছে, সবে ব্যাটিং করা শুরু হয়েছে, সবে ধরো একটা স্ট্রেট ড্রাইভ মারা হয়েছে, এবার 4 মারা হবে, 6 মারা হবে, এবং 4-6 যেগুলো মারা হবে না পুরো জ্বলবে। এবং সঙ্গে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের এই সোশ্যাল মিডিয়াতে এসে এত চিৎকার, এবং সবচেয়ে বড় কথা সেই সুদখোর যে আজকে ওখানকার প্রধান উপদেষ্টা, তাকেও অযোগ্য জবাব দেবে। ওই মিনমিন করে কথা বলা এবং ভারতবর্ষের এত বড় একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটাকে নাকচ করা, আমাদের মনীষীদের ভাঙা প্রতিকৃতি এবং তাদের জাতির গর্ব শেখ মুজিবুর রহমানের মূর্তিকে ভেঙে তছনছ করে দেয়া, তার সময় চলে এসছে। শুধুমাত্র মনে রাখতে হবে, এয়ার কন্ট্রোল সিস্টেম পাকিস্তানের পুরোটা ধ্বংস করে দিয়েছে। লাহোরের এয়ার কন্ট্রোল সিস্টেম ধ্বংস হয়েছে, শুধু সময়ের অপেক্ষা। ড্রোন প্রত্যাঘাত যেটা হয়েছে, আরো বড় বেশ সুকান্তবাবু, আমি সময় দিতে পারছি না। আমি শুধু একটি ব্রেকিং নিউজ আপনাদের সামনে রাখছি। জাতীয় নিরাপত্তার স্বার্থে ভারতের সমস্ত ওটিটি প্ল্যাটফর্ম, মিডিয়া স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং ভারতে কর্মরত মধ্যস্থতাকারীদের থেকে সমস্ত পাকিস্তানি কন্টেন্ট ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে। আমি এখানে আলিবাবুর কাছে যাবো। আলিবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। বিষয় হচ্ছে, আজকের আলোচনার পর আজকে পরিষ্কার করে আমরা আজকে উপলব্ধি করলাম যে ভারতবর্ষের সমস্ত মানুষ আমরা এক হয়ে আছি। ভারতবর্ষের সমস্ত দল, ভারতবর্ষের সমস্ত পন্থ, ভারতবর্ষের সমস্ত গোষ্ঠী আজকে আমরা এক জায়গায় একটা প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছি। আজকের আলোচনার মধ্যে দিয়েও আজকে এই বিষয় আসলো। সেই জন্য ভারতবাসী হিসাবে আমাদের খুব গর্ব হয় যে সার্থক জনম আমার জন্মেছি এ দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। আজকে পাকিস্তান যে সন্ত্রাসবাদের আশ্রয় নিয়ে আজকে ভারতবর্ষের উপর যে ভাবে সন্ত্রাসবাদী কার্যকলাপ করেছে, তার যোগ্য জবাব তারা পাচ্ছে, এবং আরো ভয়ানক যোগ্য জবাব তাদের জন্য অপেক্ষা করছে। মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার করে বলেছেন, এমন জবাব দেয়া হবে, কল্পনাতীত জবাব তারা পাবে। ইতিমধ্যেই আমরা গত 7 তারিখ অপারেশন সিন্দুর করেছি, আমরা জয়যুক্ত হয়েছি 9টা ঘাঁটি ধ্বংস করে এবং জঙ্গি ঘাঁটি ধ্বংস করে। অপরদিকে আজকে আমাদের হারপি ড্রোন আমরা দিয়ে লাহোর, রাওয়ালপিন্ডি এবং করাচি বিমানবন্দরকে আমরা ধ্বংস করেছি, ওদের এয়ার ডিফেন্সকে ধ্বংস করেছি। আগামী দিনে আরো আমরা ঐক্যবদ্ধ রূপ নিয়ে আমি এখানে রতনবাবুর কাছে যাবো। রতনবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। বেশ, দেখুন, যার জন্য রামের মা তারে তুমি চিল্লা না। বাংলাদেশকে যেরকম আমরা স্বাধীন করে দিয়েছি, যদি সেরকম পরিস্থিতি তৈরি হয়, আমরা কিন্তু সেই বাংলাদেশকে উচিত জবাব দিতেও পারবো। এই ক্ষমতা আমাদের আছে। যে দেশগুলো জঙ্গিরা পরিচালনা করে, যে দেশগুলো জঙ্গিরা শাসন কার্য পরিচালনা করে, তারা কখনো সাধারণ মানুষের, সেই দেশের মানুষের কথা তারা ভাবে না। পাশাপাশি আরেকটা, যে সমস্ত দেশগুলোতে যারা প্রচুর পরিমাণে যারা সাধারণ মানুষ আছেন, আপনারা কেন আপনারা এই জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন না? আজকে পাকিস্তান যারা কাঁদছেন, যারা ভাবছেন যে ভারতের আক্রমণ করাটা ঠিক হচ্ছে না, কেন তাহলে আপনারা এই জঙ্গিদেরকে আশ্রয় দিয়েছেন? কেন তাহলে আপনারা বড় করেছেন? আজ বাংলাদেশেও তাই,
তাই আমরা অনেক সহ্য করেছি অযোধ্যা, আর সহ্য নয়। আমরা এই বাংলাদেশ এবং পাকিস্তান দুটো দেশকেই এমন জবাব দিতে চাই যে যেন তারা 100 বছরেও মাথা তুলে দাঁড়াতে না পারে। আমরা দরকার হলে আমরা সেই দেশগুলোর ভেতরে গিয়ে তাদের জঙ্গি ঘাঁটি একদম গুড়িয়ে দিয়ে চলে আসবো। আমি একেবারে অন্তিম পর্যায়ে রয়েছি, জয়দেব বাবুর কাছে যাবো। জয়দেব বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। 130 কোটি ভারতবাসী মোদিজিকে বিজয় তিলক পরিয়ে দিয়েছে। মোদিজি তুমি যাও আর ওই ক্যান্সার নামক পাকিস্তান আর বাংলাদেশ দুটোকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও, দিয়ে তুমি নতুন অখণ্ড ভারত তৈরি করো। এবং ওই বাংলাদেশ আর পাকিস্তান নামক ক্যান্সার দুটোকে যেদিনকে পৃথিবীর মানচিত্র থেকে তুমি মুছে দেবে, সেদিন তোমার 543-এ 543, 400 পার নয়, 543-এ 543 তোমাকে দেশ দেবে। এবং আগামী 1 বার 2 বার 3 বার যতবার চাইবে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিনা নির্বাচনে মোদিজি তুমিই থাকবে আমাদের প্রধানমন্ত্রী, তুমিই থাকবে আমাদের দেশ জুড়ে, তুমিই থাকবে আমাদের হৃদয় জুড়ে। কিন্তু এইবার মোদিজি ওই ক্যান্সার নামক বাংলাদেশ আর পাকিস্তানকে পৃথিবীর ম্যাপ থেকে তোমাকে মুছে দিতেই হবে। তুমি পারবে মোদিজি, তুমি পারবে। তোমার উপর 130 কোটি মানুষ ভরসা বিশ্বাস রেখেছে। দেখাও তোমার 56 ইঞ্চি ছাতির দম। একেবারে অন্তিম পর্যায়ে ছিলাম। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। দেখুন, আজকে বাড়তি কথা নয়, আপনাদের প্রত্যেককে শুধুমাত্র একটি কথা বলে আজকের এই শো শেষ করতে বলবো। পিসারকে বলবো একবার ফুল ফ্রেম আনার জন্য, সবার সঙ্গে কথা বলবো। একেবারে অন্তিম লগ্নে রয়েছে, আপনাদের প্রত্যেককে বলছি সবাই মিলে একসঙ্গে বলুন, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। বলুন প্লিজ। আজকে কথা বলেই শেষ করবো। প্রতিদিন ঠিক সন্ধ্যে 7:57 নজর রাখুন ট্রাইব টিভি বাংলা পর্দায়। শব্দের কাটাকাটিতে শব্দের তীরে জব্দ হবে ইস্যু। নমস্কার।